আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য সেকেন্ড ব্লগ। আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব অস্ট্রেলিয়াতে গাড়ি কেনার আগে আপনারা বেসিক্যালি কী কী চেক করবেন, বা আমি যে গাড়ি কিনছি এটার প্রাইস কত। সো আমি এখন নিচে যাইতেছি, গাড়ি বের করে আপনাদের সাথে আবার ব্যাক করব। গাড়িতে হেঁটে যাইতে যাইতে মোটামুটি একটা ওয়ার্কআউট হয়ে যায়। সো চলেন গাড়িটা স্টার্ট দিয়ে একটু হিট করি, অ্যান্ড তারপর বাইরে গিয়ে আপনার সাথে শেয়ার করব কী কী জিনিস চেক করবেন অস্ট্রেলিয়াতে গাড়ি কেনার আগে। আচ্ছা, বাইরে যাওয়ার আগে ফার্স্টে আপনাদের সাথে আমার গাড়ির প্রাইসটা বলে নেই, বিকজ আমি আগের ব্লগে আমি গাড়ির প্রাইস মেনশন করিনি। সো আমি গাড়িটা ডিলারশিপ থেকে নিয়েছিলাম, 3 বছরের ওয়ারেন্টি ছিল। ওইটার সাথে আমি ফুল টাকা পে করছি $17,300 এই গাড়ির জন্য, পুরো এভরিথিং ইনক্লুডেড, উইথ 3 মান্থস রেজিস্ট্রেশন। RWC তো আছেই, অ্যান্ড ডিলারশিপের আরও 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ আমি $17,300 দিয়ে আমি এই গাড়িটা দিয়েছিলাম। অ্যান্ড এটার মাইলেজ তখন ছিল হচ্ছে গিয়ে 77,000 কিলোমিটার্স। আজকে বাইরে ভালোই বৃষ্টি হইতেছে, এখন আবার বৃষ্টি নাই। বাট এনিওয়েজ, আজকে ব্লগে আমি কী কী কভার করব একটা বেসিক আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই। সো আপনারা ফুল ভিডিও দেখবেন, কারণ এই ভিডিও দেখার পর আশা করি আপনাদের ভালো একটা আইডিয়া হয়ে যাবে। আপনারা গাড়ি কেনার আগে আপনারা একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আপনারা গাড়ি কোথা থেকে কিনবেন, সেকেন্ড হচ্ছে গিয়ে আপনারা গাড়ি কেনার আগে কী কী জিনিস চেক করবেন, থার্ড জিনিস হচ্ছে গিয়ে গাড়ির সার্ভিসিং বা গাড়ির মেনটেন্যান্স কস্ট অস্ট্রেলিয়াতে কেমন হয়ে থাকে। সো আশা করি এই তিনটা জিনিস আপনারা বুঝতে পারলে বা আপনার যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনারা অস্ট্রেলিয়াতে গাড়ি ইজিলি বা ভালো গাড়ি আপনারা নিতে পারবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা নর্মালি যখন গাড়ি কিনতে যাই, তখন আমরা বেশিরভাগ সময় ফেসবুক মার্কেট প্লেসে চেক করি, কারণ ফেসবুক মার্কেট প্লেসে অনেক অপশন থাকে। তারপর হচ্ছে গিয়ে অনেক মানুষ আছে আর্জেন্টলি গাড়ি সেল করতে চায়, বা ভালো ভালো গাড়ি মিলে, বা অনেক সময় দেখা যায় গাড়ির দাম অনেক কম বাট ওই গাড়িতে অনেক ইস্যুস থাকে। সো ফেসবুক মার্কেট প্লেসটা আমি দেখছি বেশিরভাগ মানুষ ইউজ করে থাকে গাড়ি কেনার জন্য। আমি আমার ফার্স্ট কারটা ফেসবুক মার্কেট প্লেস থেকে কিনছিলাম। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে ওয়েবসাইট, যেমন কার সেলস আছে বা আরও অন্যান্য কার ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনারা গাড়ি কিনতে পারবেন। থার্ড হচ্ছে গিয়ে ডিলারশিপ শপ, যেগুলো যেমন আপনি ডিলারশিপে গেলে ওইখান থেকে গাড়ি নিতে পারবেন। যেমন এখন আমি দেখছি যে ইম্পোর্টেড গাড়ির অনেক বেশি চাহিদা বাড়তেছে অস্ট্রেলিয়াতে। সো আমার যে ক্রাউন যেটা, এটা ইম্পোর্টেড, ইটস ইম্পোর্টেড ফ্রম জাপান। বেশিরভাগ ডিলারশিপে দেখা যায় যে ওরা শুধু ইম্পোর্টেড গাড়িতেই বেশি ফোকাস করে, যেমন টয়োটা ক্রাউন, তারপর নিসান, আরও অনেক কিছু আছে। তারপর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়াতে গাড়ির দাম কম্পারেটিভলি আমরা জানতাম যে আগে কম হয়ে থাকে। হ্যাঁ, কম থাকে ঠিক আছে, কিন্তু ওই গাড়িগুলো অনেক পুরাতন, বা আপনি দেখবেন যে অনেক বেসিক, যেমন টয়োটা ইয়ারিস, টয়োটা ইকো, ওগুলো আপনি $5,000-6,000 আপনি হ্যাঁ পাইতে পারেন। আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে আপনি ভালো গাড়ি নিতে পারবেন। অ্যান্ড যদি আপনার মনে হয় যে না, আপনি $5,000-6,000 মধ্যে আপনি গাড়ি নিতে চান, তাহলে খুব কেয়ারফুলি আপনার ওইরকম মাজদা 3, মাজদা 2, ওইরকম টাইপের আপনার গাড়ি নিতে হবে যে ফার্স্ট কার। কিন্তু আপনি যদি ভালো একটা গাড়ি নিতে চান, তাহলে অবশ্যই আপনার বাজেট ইনক্রিজ করতে হবে। 8,000 থেকে $10,000 হলে আপনি ভালো একটা ডিসেন্ট গাড়ি নিতে পারবেন। আবার অনেকের একটা কিউরিওসিটি থাকে জার্মান গাড়ি নিয়ে। সো জার্মান গাড়িগুলোর দামও এখানে কম, কারণ হচ্ছে গিয়ে জার্মান গাড়ি কেনার পর ওটার রিসেল ভ্যালু কমে যায়। জার্মান গাড়ির মেনটেনেন্স কস্ট বেশি। আবার অনেকে যারা জার্মান গাড়ি সেল করে, তখন দেখা যায় যে আসলে গাড়িতে অনেক ইস্যুস দেখা যায়। তো এখন ধরেন আপনার প্রাইস, আপনার বাজেট সব ঠিক আছে, এখন আপনি গাড়ি কিনতে গেলেন। তো গাড়ি কেনার জন্য আপনি কি করবেন? গাড়ি কেনার জন্য ইন্সপেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোনো গাড়ি ইন্সপেক্ট না করে আপনি যদি কিনে ফেলেন, তাইলে এটাতে অনেক বেশি ওটা হাই রিস্ক হয়ে যায়। কারণ হচ্ছে গিয়ে আপনি জানেন না আসলে গাড়িতে কোনো ইস্যু আছে নাকি না, বা যে গাড়ি সেল করতেছে ও কী জন্য গাড়ি সেল করতেছে। আপনি যতক্ষণ পর্যন্ত গাড়ি ড্রাইভ না করছেন বা গাড়ি আপনি চেক না করছেন, তখন পর্যন্ত আপনি বুঝবেন না। সো আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট ওরকম সেট করবেন, আপনি ইন্সপেকশনে যাবেন, তখন আমি প্রিফার করবো আপনি ভালো প্রফেশনাল কাউকে নিয়ে যান। আপনার যদি পরিচিত কোনো মেকানিক বা আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে যার গাড়ি নিয়ে আইডিয়া ভালো, আপনি ওকে নিয়ে যান কষ্ট করে। আপনি $100 বাসাইতে গিয়ে যদি আপনি $2-3 হাজার লস খেয়ে যান, তাহলে তো আলটিমেটলি ক্ষতি আপনারই। তো গাড়ি ইন্সপেক্ট করার টাইমে ইঞ্জিন অয়েল লিক আছে কিনা ওটা চেক করবেন। তারপর গাড়ি ড্রাইভ করে দেখবেন যে গাড়ি স্মুথ চলতেছে কিনা। অ্যান্ড ওইটার পরে আপনার সার্ভিস হিস্ট্রি দেখবেন বা লগ বুক দেখবেন, কত কিলোমিটার পর গাড়ি সার্ভিস করা হয়েছে। ওরকম যদি প্রিভিয়াস ওনার মেনটেন করে রাখে, তাহলে অবশ্যই গাড়ি ভালো। অ্যান্ড ওইটার পর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি, তারপর কোনো ফাইন্যান্স ওয়িং আছে কিনা, সব কিছু এরকম ভালো করে চেক করবেন। আর না হলে পরে এটা আপনি নেওয়ার পর যদি এরকম কোনো ইস্যু বের হয়, তাহলে আপনি এটা হেডেক ফেস করবেন। ওইটার পর সব কিছু ঠিকঠাকের পর আপনারা চেক করবেন যে গাড়িতে কয় মাসের রেজো দিতেছে ওনার। 3 মাসের রেজো মিনিমাম সবাই দিয়ে দেখে নর্মালি। অ্যান্ড আরেকটা যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে অস্ট্রেলিয়া, সেটা হচ্ছে কি RWC, যেটাকে বলা হচ্ছে কি রোড ওয়ার্দি সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা এনশিওর করে একটা গাড়ি প্রপারলি ওরকম রোডে চলার মতো ফিট কিনা। তো যে গাড়ি আপনাকে RWC দিবে, ওইটাতে আপনি একটু হলেও আপনি ভরসা রাখতে পারেন যে না, আপনার গাড়িটা ভালো। তারপরে অনেকে RWC
নিয়ে আসে অনেকভাবে, বাট তারপরেও আপনারা যদি ওরকম প্রপারলি ইন্সপেক্ট করেন গাড়ি, প্রপারলি যদি আপনাদের ওরকম স্যাটিসফ্যাকশন থাকে যে না গাড়িটা ভালো, দেন ইজ গুড। সো আমরা বাজেট কভার করলাম, তারপর গাড়ির ইন্সপেকশন কভার করলাম। এখন চলেন মেনটেনেন্স বা রেজিস্ট্রেশন কস্ট, আরডব্লিউসি কস্ট কত হতে পারে আপনি যদি কেউ কোনো গাড়ি আরডব্লিউসি না দেয়। অনেকে অনেক সময় বিজি থাকে যার কারণে আরডব্লিউসি করাইতে পারে না। সো অনেক সময় বলে যে আরডব্লিউসি ছাড়া ওরা গাড়ি সেল করবে। সো আপনি যদি নিজে আরডব্লিউসি করতে হয় বা আপনার যদি নিজের রেজিস্ট্রেশন এরকম পে করতে তাহলে কত টাকা লাগতে পারে, অ্যান্ড মেনটেনেন্স কস্ট চলেন আপনারা এখন এই সেকশনে ডিসকাস করি। ধরেন অ্যাপ্রক্সিমেটলি $240 ভিক্টোরিয়াতে 3 মাসের জন্য রেজিস্ট্রেশন। এই হচ্ছে গিয়ে আপনার 3 মাসের যে রেজিস্ট্রেশন কস্ট। তারপর হচ্ছে গিয়ে আপনার মেনটেনেন্স কস্টে আসি। মেনটেনেন্স কস্ট হচ্ছে গিয়ে আপনার এখানে, যেমন আপনারা যদি এটা দেখেন, এখানে দেখতে পারবেন যে আমি লাস্ট সার্ভিসিং গাড়ি করাইছিলাম আপনার 83,000 কিলোমিটারে, এখন 87,000 হয়ে গেছে। এন্ড আমাকে ডেট দিছে হচ্ছে গিয়ে যখন 93,000 কিলোমিটার হবে তখন গাড়ি নিয়ে যাব, অথবা 10-26 যেটা আগে আসবে আর কি। তো আমি লাস্ট টাইম সার্ভিসিং গাড়ি করাইছিলাম 7,000 কিলোমিটারের পর। তো আমি অয়েল চেঞ্জ, এয়ার ফিল্টার ওগুলো সব চেঞ্জ করে নিয়েছিলাম। এখন আমার এখনো টাইম আছে অনেক। তো নর্মালি ওরা সাজেস্ট করে 10,000 কিলোমিটারের পর সার্ভিসিং করাইতে। সার্ভিসিং কস্ট $150 থেকে $200 হয়ে থাকে নর্মালি, ডিপেন্ডিং অন হোয়াট সার্ভিস ইউ আর টেকিং। যেমন বেশিরভাগ সার্ভিসিংয়ে আপনার অয়েল চেঞ্জ হয়, গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দেয়, অ্যান্ড মাঝে মধ্যে দেখা যায় যে এসি যে ফিল্টার যেটা ওইটা আপনার চেঞ্জ করে দেয়। তো আমি যখন করাইছিলাম তখন আমি জাস্ট এই দুইটা জিনিস করাইছি, $150 গেছে। এটা হচ্ছে বেসিক সার্ভিসিং যেটা সব গাড়িতে মোটামুটি সবাই করে প্রতি 3 মাস 6 মাস পর, ডিপেন্ডিং অন হাউ ওয়েল ইউ ড্রাইভ দ্য কার। সো আমি প্রিফার করি 10,000 কিলোমিটারের জন্য ওয়েট না করে আপনারা যত আগে পারেন গাড়ি করায় নিন, তাহলে গাড়ি ভালো থাকবে। যেমন 6-7 হাজার কিলোমিটার হয়ে গেলে সার্ভিসিং করায় নিন, যাতে গাড়ি ভালো থাকবে। এখন ধরেন আপনি গাড়ি কিনছেন বা আপনি গাড়ি এমনি ড্রাইভ করতেছেন, হঠাৎ করে কোনো একটা গাড়ির পার্টস নষ্ট হয়ে গেল বা কোনো একটা আনএক্সপেক্টেড কোনো একটা কস্ট চলে আসলো, তখন কিন্তু আপনার অনেক টাকা যাইতে পারে। এটা আমি বলে রাখলাম, মিনিমাম তো $500 এটা থাকবেই, কারণ এই দেশের ওয়ার্কশপগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, মানে মারাত্মক এক্সপেন্সিভ। তারপর হচ্ছে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ওদেরকে কল দিতে হবে, মানে পুরো একটা হেডেক আর কি এই প্রসেসটা। সো আমি দোয়া করি যাতে কারো গাড়ি এরকম ব্রেকডাউন হয় না। কারণ হচ্ছে গিয়ে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন বা ওয়ার্কশপে নিয়ে গাড়ি রাখবেন, দেখবেন ওরা ইন্সপেক্ট করতেছে, গাড়ির খরচ বের করে একটা আপনাকে একটা কোড দিয়ে দিবে, 1,000 1,500 $2,000 মতো একটা কোড দিয়ে দিবে যদি আপনার ওরকম মেজর কোনো কাজ আসে। বেশিরভাগ সময় ভালো গাড়ি নিলে ওরকম খরচ আসে না, যেমন আপনি টয়োটা, মাজদা, হন্ডা এগুলাতে ওরকম মেজর কোনো প্রবলেম আসে না আমার দেখা মতো, বাট অনেক সময় আবার আসেও। সো ওইরকম কস্ট ডিপেন্ড করবে আসলে আপনার গাড়িতে কি ক্ষতি হয়েছে বা গাড়ির কি কাজ লাগবে, ওইটা আমি বলতে পারবো না এক্স্যাক্টলি কত। এটা $1,000 হইতে পারে, $500 হইতে পারে, আবার $100 হইতে পারে। আপনার কি পার্স নষ্ট, অনেক কিছু আপনি নিজে নিজে ফিক্স করতে পারবেন। এটা যাওয়ার পর আপনার হচ্ছে কি ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সটা অস্ট্রেলিয়াতে ম্যান্ডেটরি না, বাট ম্যান্ডেটরি ফর ইয়োর সেফটি, যাতে আপনার ফিউচারে ওরকম কোনো প্রবলেম হইলেও আপনি যাতে ওইটা আপনার পার্সোনালি ডিল না করতে হয়। সো কম্প্রিহেন্সিভ একটা ইন্স্যুরেন্স আছে যেটা হচ্ছে কি আপনার ফুল কাভার করবে আপনার গাড়ি প্লাস অন্যদের গাড়ি। থার্ড পার্টি হচ্ছে গিয়ে আপনি যদি কাউকে মারেন তাহলে ওই গাড়িকে কভার করবে, কিন্তু আপনার গাড়িকে কভার করবে না। এই জিনিসটা আপনারা একটু গুগলে সার্চ করে ক্লিয়ার হয়ে নিয়ে। সো ইন্স্যুরেন্স অ্যাটলিস্ট আপনারা কম্প্রিহেন্সিভ না নিতে পারলেও আপনারা থার্ড পার্টি নিয়ে রাখবেন। অনেক সময় দেখা যায় $90, $100 বা $110 পার মান্থে ইন্স্যুরেন্স মিলে থার্ড পার্টি। অ্যান্ড আমাদের ইম্পোর্টেড গাড়ির ইন্স্যুরেন্স পুরো ডিফারেন্ট, ওইটা নিয়ে আমি পরে একটা ভিডিওতে কথা বলবো না। এনিওয়েজ, ওইটা হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স কস্ট। সো মোটামুটি আমরা কি দেখলাম, আপনার রেজিস্ট্রেশন কস্ট এটা 3 মাসে একবার পে করতে হয়, তারপর ইন্স্যুরেন্স প্রতি মান্থে এরকম পে করতে হয়। নেক্সট যেটা, সেটা হচ্ছে কি আমি ফিউল নিয়ে কথা বলি। ফিউলটা হচ্ছে কি আপনার গাড়ির উপর ডিপেন্ড করে। যেমন আমার ইঞ্জিন হচ্ছে কি V6 ইঞ্জিন, সো এটা ফিউল একটু বেশি খায়। তো আমার প্রতি উইকেই মোটামুটি আমার ট্যাঙ্ক ফুল করতে হয়। অনেকের দেখা যায় 1 সপ্তাহ, 10 দিন, 12 দিনও যায়, আবার অনেকের 3-4 দিনও। যারা বেশি ড্রাইভ করে, যারা অনেক দূরে দূরে ড্রাইভ করে বা কাজ যাদের দূরে থাকে, ওদের জন্য হয়তো বা ফিউল একটু ফ্রিকুয়েন্টলি পড়তে হয়। সো ফিউলে এখন মোটামুটি অস্ট্রেলিয়াতে ফুয়েলের দাম ভালোই। যেমন আমার এই গাড়িতে আনলিমিটেড 98 লাগে অকটেন, যেটার প্রাইস এখন হচ্ছে মনে হয় আপনার আই ডোন্ট নো $2 এ লিটার বা $2.10 এ লিটার। সো মোটামুটি ধরলাম প্রতি উইকে $100, $140 আমার যায় গাড়ি ফিউলে প্রতি উইকে, $140। সো প্রতি মাসে আপনারা কাউন্ট করে নেন। সো ইন্স্যুরেন্স কস্ট আছে, তারপর হচ্ছে গিয়ে 3 মাসের রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে গিয়ে প্রতি উইকে আপনার গাড়ির ফিউল কস্ট। অ্যান্ড সবসময় প্রিপেয়ার থাকবেন, গাড়িতে যদি কোনো খরচ চলে আসে বা কোনো, যেমন ধরে আপনার টায়ার চেঞ্জ করতে হইলো বা অন্যান্য যা খরচ যেগুলো আসে আর কি, যারা গাড়ি ড্রাইভ করেন তারা হয়তো বুঝতে পারবেন, ওগুলোর আপনার একটা এস্টিমেট ধরে রাখবেন। যেমন ধরেন আপনি গাড়ি অনেক কম টাকা দিয়ে কিনলেন, কিন্তু গাড়ির যে সার্ভিসিং আছে বা গাড়ি যে মেনটেন করার যে খরচ, ওগুলো একটু এখানে মনে হয় যে একটু বেশি এক্সপেন্সিভ।
এন্ড আমি প্রায় সময় দেখছি, এটা আমারও এরকম ধারণা ছিল যে অস্ট্রেলিয়াতে গাড়ির দাম কম, বাট আসলে দাম কম এটা ঠিক আছে, কিন্তু গাড়ির মেনটেনেন্স বা গাড়ির ওরকম যে কস্ট যেগুলো আছে ওগুলো মোটামুটি এক্সপেন্সিভই। সো সবসময় এটা মাথায় রাখবেন যে গাড়ি আপনি যে টাকা দিয়ে কিনবেন ওই টাকা এক্স্যাক্টলি না রেখে অ্যাটলিস্ট $2-3,000 আপনারা ব্যাকআপ রাখবেন বা এক্সট্রা রাখবেন, কারণ গাড়িতে খরচ আসবেই। আপনি একটা গাড়ি কেনার পর দেখবেন আপনার এক্সট্রা কস্ট আসতেছে। সো সবসময় এরকম প্রিপেয়ার থাকবেন। আদার দেন দ্যাট আমি মনে করি গাড়ি থাকাটা মাস্ট, কারণ হচ্ছে গিয়ে গাড়ি দিয়ে অনেক কাজ করা যায়। যেমন আমরা রেগুলারলি ড্রাইভ করি, গাড়ি দিয়ে যাইতে হয়, কারণ পাবলিক ট্রান্সপোর্টের উপর রিলাই করলে অনেক টাইম ওয়েস্ট হয়, সবসময় এরকম কনভিনিয়েন্ট হয় না। সো নিজের গাড়ি থাকলে আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন, কাজের জন্য ইজি হয়ে যায়, দূরে কোথাও গিয়ে কাজ করতে পারবেন। এমনি তো ঘোরাফেরাই আছে। আপনারা যারা আসবেন লাইসেন্স নিয়ে আসেন, অ্যান্ড গাড়ি কিনবেন ভালো করে দেখে শুনে গাড়ি কিনবেন, ভালো কাউকে নিয়ে যাবেন সাথে করে, ইন্সপেক্ট করবেন গাড়ি ভালো করে, অ্যান্ড প্রপারলি যদি ওরকম ইন্সপেক্ট করে গাড়ি কিনেন তাহলে আশা করি আপনাদের কোনো রকম লস হবে না। তাই আজকের ব্লগ এখানেই, আশা করি আমি প্রপারলি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারছি। অ্যান্ড যদি অন্য কোনো কিছু আমি মিস করি বা আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ট্রাই করবো সবার রিপ্লাই দেওয়ার জন্য। তাহলে দেখা হবে অন্য একটা ব্লগে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আরও ইনফরমেটিভ ভিডিওস নিয়ে আসতেছি আপনাদের জন্য, ব্লগস অ্যান্ড সো মেনি অস্ট্রেলিয়া রিলেটেড ওয়ার্ক, ইংলিশ, পারফিউম ভিডিওস সব কিছু আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আইল সি ইউ ইন আনাদার ব্লগ।